জাভেদ রাসিন, আপনার কাছে যাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। মানে আমরা দেখছি যে মৌলিক যে বিষয়গুলোতে শেষমেশ ঐকমত্য হলো, এক ধরনের খসড়াটি আপনাদের হাতে পৌঁছেছে, যতদূর আমরা খবর পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছে। মানে সেইখানে আমরা দেখছি যে সংবিধান সংশোধন করতে হবে অনেকগুলো বিষয়, মানে সাংবিধানিক বিষয় আছে অনেকগুলো। কিন্তু আপনাদের যে দাবি যে এখনই এটি মানে বাস্তবায়ন করতে হবে, এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে। আমাদের প্রশ্ন হলো যে এখন তো সংসদ নেই, সংসদের শুধুমাত্র সংসদেরই যেহেতু সংবিধান সংশোধনের ক্ষমতাটা আছে, আপনারা কেন এটি এখন মানে চাইছেন বা চাইছেন কিনা? না, দেখুন, আমাদের দলের অবস্থান থেকে কিংবা যদি আমরা বলি জনগণের অভিপ্রায়ের কথা, যে সংস্কার করতে হবে, জনগণের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছিল। যদিও 106 রেফারেন্স এখানে আছে, কিন্তু তারপরেও আমরা ধরি জনগণের অভিপ্রায়, জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে। এবং আজকেও কিন্তু প্রধান উপদেষ্টার একটি বক্তব্য এসেছে যে আমি জনগণের ইচ্ছাতেই ক্ষমতা গ্রহণ করেছি। তো সেই দিক থেকে এই সরকারের সম্পূর্ণ ম্যান্ডেট রয়েছে সংস্কার করার, এই সরকারের সংস্কার করা। এবং একই সাথে বিগত ফেসিস্ট রেজিমের যারা বিগত আপনার এই জুলাই মানে এটা তো আপনি বলবেন যে এটা তো নির্বাচিত সরকার না, মানে আমি সেখানে আসছি। নির্বাচিত সরকার না হলেও সংসদের বাইরেও সংবিধান সংশোধন করার অনেক নজির পৃথিবীতে আছে। এছাড়াও যদি আমরা বলি আমাদের দলের যে আদি অবস্থান, একদম প্রথম থেকেই আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম, যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল, তখন তো আমরা নাগরিক পার্টি হয়ে উঠিনি। তখন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও কিন্তু আমরা দাবি জানিয়ে আসছিলাম সেই প্রথম থেকেই গণপরিষদ নির্বাচনের কথা। নির্বাচন যদি হয়, যদি পরবর্তী সংসদ যদি সংবিধান সংস্কার করতে হয়, তাহলে সেটি গণপরিষদ নির্বাচন হতে হবে। আমাদের দলের দাবি হচ্ছে এটি, এবং আমরা এই দাবিতে এখনও অটল আছি। আমরা আমাদের কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে যেই আমরা খসড়ার বিপরীতে আমরা আমাদের যে অবস্থান জানিয়েছি, সেখানেও আমরা স্পষ্ট করেছি গণপরিষদের কথা, গণপরিষদ নির্বাচনের কথা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমেও এই সংবিধান সংশোধন বলেন, নতুন করে সংবিধান লেখা বলেন, যেটা বলেন, এই গণ অভ্যুত্থানের পরে যে জুলাই স্পিরিটের যে চেতনা কিংবা মানুষ যে পরিবর্তন চাইছে, মানুষ যে সংস্কার চাইছে, এবং বর্তমান সাংবিধানিক কাঠামোতে যে ফেসিবাদী উপকরণগুলো বিদ্যমান আছে, সেগুলোকে দূর করে নতুন একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা পায়, এমন একটি সংবিধান রচনা করার জন্য আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং এটি এই সরকারকেই এই যে জুলাই সনদের ভিত্তিতে এটার যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারকে আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা কিভাবে এটা বাস্তবায়ন করবে? আপনি জুলাই খসড়ার কথা বললেন, সনদের খসড়ার কথা। খসড়াটি আমি কিছুক্ষণ আগে পেয়েছি কমিশনের কাছ থেকে। খসড়াটি আমি আস্তে আস্তে দেখছিলাম, তো সেখানেও আমি আসলে আশাহত হয়েছি বলতে, এর আগে যে খসড়াটি আমাদেরকে খসড়া দেওয়া হয়েছিল, সেখানেও বলা হয়েছিল বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা একটা পদ্ধতির কথা বলেছিল, যেটা আমরা প্রত্যাখ্যান করেছিলাম। পরবর্তী নির্বাচিত সংসদ 2 বছর মেয়াদে করবে, সেটা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এবং তীব্রভাবে এটা প্রত্যাখ্যান করেছিলাম। পরবর্তীতে কমিশন বলেছিল তারা সকল আইনি বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাকে আসলে তারা খসড়ায় নিয়ে আসবেন। আজকে যে খসড়াটি আবার এসেছে, সেখানে আমরা এই ধরনের কোনো কিছু দেখতে পাইনি। শুধু একটি কথা বলা আছে, যে সকল বিষয়ে সকলে ঐক্যমত্য হয়েছে সরকার সেগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করবে। সেটি কোন পদ্ধতিতে বাস্তবায়ন করবে সেটি আমরা এখনো ক্লিয়ার না। যদি এই নিয়ে আমাদেরকে ডাকে, আমরা সেখানে যাব, আমরা আবার আমাদের মতামত জানাবো সেখানে। ধন্যবাদ জাভেদ রাসিন। সেটি হলো যে ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনি নিজেও সংবিধান সংস্কার কমিশনে ছিলেন, দায়িত্ব পালন করেছেন। বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে কথা হচ্ছে, যেভাবেই হোক একটা দীর্ঘ আলোচনা, 50টির বেশি অধিবেশন হয়েছে এই ঐকমত্য কমিশনে। আলাদা আলাদা তো হয়েছেই, আপনাদের কমিশনগুলোর বাইরেও আবার এই আমরা দেখলাম যে 2 পর্যায়ে প্রায় 50টির অধিবেশন হয়েছে, 50টির বেশি। মানে এইটার আসলে বাস্তবায়নটা কিভাবে হলে সবচেয়ে ভালো হয়, আপনার কি মত? মানে একজন বিশেষজ্ঞ হিসাবে, একজন আইনজীবী হিসাবে কি বলবেন? অথবা আপনি পরবর্তীতে বলেন বা সেটাও যোগ করেন, যেহেতু আপনি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী এবং আইনজীবী ফোরামের বিএনপিরও একজন নেতা, সব মিলিয়ে যদি আপনি আপনার মতটা বলেন। অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। বিষয়টি আমি যেহেতু আইনের ছাত্র, আইনের সাথে কাজ করি, আইনের বিষয়টাকেই আমি বেশি প্রাধান্য দিয়ে কথাগুলো বলবো। প্রথমে আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে সংবিধানের ভবিষ্যৎ রূপরেখা কী হওয়া উচিত এবং বিদ্যমান সংবিধানকে যেভাবে কেটে ছিঁড়ে
এটাকে তার মূল স্পিরিট থেকে নষ্ট করা হয়েছিল সেটাকে পুনরুদ্ধার করে আগামীর প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এবং বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যে যে সংবিধানটা থাকা উচিত সেই বিষয়ে আমরা যখন কাজ করেছি আমরা দুটো ওয়েতে আমরা চিন্তা করেছি। প্রথমে হচ্ছে এর সাবজেক্ট ম্যাটারগুলো কী হওয়া উচিত, সংবিধানের বিধানগুলো কিভাবে আমরা বিশ্লেষণ করে নতুন করে সাজিয়ে আলোচনা আনতে পারি সেই বিষয়টা একটা ভাবনা ছিল। আর দ্বিতীয় ভাবনা ছিল যে আমরা সংবিধান নিয়ে আমাদের সুপারিশগুলো দেব, এই সুপারিশগুলো যদি বাস্তবায়নের প্রশ্ন আসে কি পদ্ধতিতে বাস্তবায়ন করা যায়। আমরা সর্বসম্মতিতে আমরা একটা জায়গায় এসেছি যে আমরা এই বিষয়টা রাজনৈতিক দলের সাথে যখন বর্তমান সরকার আলোচনায় আসবে ওইখানে এই জিনিসটা শুরু হওয়া উচিত। আমরা এই বিষয়ে কোনো রেকমেন্ডেশন দেব না। কারণ হলো যে বাস্তবায়ন প্রক্রিয়াটা এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আমাদের আইনগত বিষয়গুলো আমরা পর্যালোচনা করে আইনগত বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমরা অনেকটা বলতে পারেন ইচ্ছে করেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলিনি। এখন বাস্তবায়নের ওয়েগুলো কি একটু আইনগত বিষয়টা বললে ক্লিয়ার হবে। ওইটাই জানতে চাচ্ছি যে মানে আইনে কি বাস্তবায়নের কোনো রূপরেখা পথ কোনো ওয়ে আউট আছে? আছে, যেহেতু সংবিধান এমন একটা বিষয় এর কোনো কিছু অমীমাংসিত থাকার সুযোগ নেই, রাষ্ট্র কাঠামো এর দ্বারা নিয়ন্ত্রিত। একটা গণপরিষদ একটা পদ্ধতি, উনি যেটা বলেছেন রাইটলি বলেছেন, গণপরিষদের মাধ্যমে সংবিধান এক ধরনের পুনর্রচনা করা যায়। আরেকটা হচ্ছে সংবিধানের যে 142 অনুচ্ছেদ অনুসারে সংশোধন করা, সংশোধনের অনেকগুলো মাত্রা আছে, সংযোজন বিয়োজন এর নতুন মাত্রায় অনেক কিছু পরিবর্তন করার সুযোগ আছে। এখন রাজনৈতিক কনসেনসাস যখন আলোচনা হলো এই ঐক্যমত্য কমিশনে, সেখানে রাজনৈতিক দলগুলো মিলে যখন একসাথে বসে আলোচনা এসছেন, একটা বিষয় মোটামুটি পরিষ্কার যে গণপরিষদের কাজ যে ওয়েতে এটা পরিবর্তন করা হয় রাজনৈতিক দলগুলো সেই অবস্থানে আর বর্তমানে নেই। যেহেতু পুরো দেশের কাঠামোটা এমনভাবে আছে সবাই এখন নির্বাচনমুখী হয়ে গেছে। যখনই দেশ নির্বাচনমুখী হয় তখন নির্বাচনের সাথে গণপরিষদ এটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। কিভাবে আমি বলছি, গণপরিষদের একটা সংবিধান যখন বাতিল করে দেয়া হয়, সংবিধানকে একবারে যদি অ্যাব্রোগেট বলে এটাকে, সংবিধানটা টোটালি বাতিল করে দেওয়া হলো, নতুন একটা সংবিধানের প্রয়োজন হলো, তখন গণপরিষদ ছাড়া কোনো গতি থাকে না। আরেকটা হতে পারে সংবিধানটা এমন পর্যায়ে চলে গেছে এই সংবিধান আর কোনোভাবে সংশোধনযোগ্য না, এমন অবস্থা হয়ে গেছে আপনি প্রতিটি ইট খুললে পুরো বাড়ি দালানটাই ভেঙে পড়বে। এরকম যদি হয় তাহলেও দেখা যায় নতুন করে সংবিধান রচনার প্রয়োজন হয়। আমরা যেভাবেই হোক কনসেনসাস কমিশনের আলোচনা থেকে দেখেছি যে ওনারা সংবিধানটাকে পুনরুদ্ধার করার একটা সুযোগ তৈরি হয়েছে, যেহেতু সবাই মিলে ওনারা মিলেও আলোচনা করে এই জায়গায় এসছে। এইখানে সংবিধান সংশোধনের প্রক্রিয়াটাই হচ্ছে যথাযথ। যেহেতু এই মুহূর্তে সংবিধান সম্পূর্ণ বাতিল করে দিলে একটা অরাজকতা হবে। যেহেতু বর্তমান যে সরকার রাষ্ট্র কাঠামো চালাচ্ছেন এখানেও বর্তমান সংবিধানের 106কে ব্যবহার করেই এই সরকারের কার্যক্রম হচ্ছে এবং অধ্যাদেশগুলো কিন্তু 93-এর আন্ডারই হচ্ছে। সুতরাং প্রত্যেকটা আইনি কাঠামো যে পর্যায়ে আছে, আপনি যে সংবিধান মেনেই হচ্ছে, সংবিধান মেনে হচ্ছে, এবং সংবিধান যদি এখন আপনি বাতিল করে গণপরিষদের ওই অধ্যায়তে চলে যান তাহলে একটা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে, যেটা আমাদের কারোর জন্য মঙ্গলজনক হবে না। এর জন্য আপনি বলছেন যে মানে পরবর্তী পার্লামেন্ট, মানে আমি যদি আপনার কথা মানে বুঝতে পারি যে তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়নের পদ্ধতি কী হবে পরবর্তী পার্লামেন্ট? সংস্কার যেহেতু মোটামুটি সনদ যেটা হচ্ছে, এই সনদের উদ্দেশ্যটা কি আমাকে একটু যে সুযোগ দেন, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বললে আমার জন্য সহজ হয়। আমি আপনাকে সুযোগ দেব, আমাদের অনলাইনে আরেকজন গেস্ট আছে, ফিরোজি ভাই আপনি সঙ্গে থাকুন। আমরা এবার একটু যেতে চাই সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসাইন আপনার কাছে। বেলায়েত ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মানে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি কি একটু বলতে পারেন যে এই যে আমাদের ফিরোজি ভাই বললো যে পরবর্তী পার্লামেন্ট সেটাই সবচেয়ে ভালো, তাই তো? জাভেদ রাসিন উনি বলছেন যে একটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার। মানে আপনার কাছে জানতে চাই যে এই যে এত আলোচনা হলো নির্বাচনের আগে, অর্থাৎ এই আসন্ন যে নির্বাচনটি হবে, এই সংসদ ছাড়া এই সমস্ত সংস্কার বাস্তবায়নের যেগুলো সংবিধান
মানে সংবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো বাস্তবায়নের কি আসলে কোনো পথ আছে? মানে আপনি একজন আইনজীবী বা আইন বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন? ধন্যবাদ। অত্যন্ত প্রাণবন্ত একটা আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বর্তমান সময়ের জন্য এবং জাতির জন্য। এখানে দুটা ইস্যু, একটা হলো ধরেন যে প্রেসিডেন্ট এরশাদের আপরাইজিংয়ের পরে, আউস্টিংয়ের পরে রাজনৈতিক দলগুলো একটা কনসেনসাসে পৌঁছেছিল। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তারা পরবর্তীতে আমাদের দেশের শাসনতন্ত্র, শাসন ব্যবস্থা এবং সিস্টেম অফ গভর্নেন্স, আমাদের এখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা এসে গিয়েছি। সবগুলোর জন্য সেই এরশাদের পতনের ইমিডিয়েটলি আফটার হিজ আপনার ফল আমাদের এখানে একটা পলিটিক্যাল কনসেনসাস হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মধ্যে ট্রাস্ট এবং তাদের মধ্যে মিউচুয়াল একটা কনফিডেন্স ছিল। তো এখনো যে 5 অগাস্টের যে ঘটনা হয়েছে, জুলাই অগাস্টের যে আপরাইজিং, এরপরে 5 অগাস্টের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এটার বেসিস হলো জেনারেল উইল বা পাবলিক উইল, জনগণের ঐকমত্য, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সেগুলোই হলো বর্তমান সরকারের লেজিটিমেসি, সেটাই হলো বর্তমান সরকারের আইনগত ভিত্তি। এখন যেটা আমাদের এখানে হয়েছে বিচার, সংস্কার, নির্বাচন, বলা হয়ে থাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এবং এক্সপার্টদের পক্ষ থেকে এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট সবার যে এই 1 বৎসরের এক্সারসাইজ, যে ওপিনিয়ন, তো আমরা বুঝতে পারলাম যে মোটামুটি বিচার, সংস্কার এবং ইলেকশন, তিনটার ব্যাপারে এখানে একটা কনসেনসাস আছে। এখন হলো যেই সংস্কার লং টার্ম, শর্ট টার্ম, ইমিডিয়েট, অনেকগুলো হয়েও গেছে, অনেকগুলো লিগ্যাল রিফর্ম আমরা দেখেছি জুডিশিয়ারিতে এবং রেভিনিউ সেক্টরে এবং বিভিন্ন জায়গায় আমরা সংস্কারগুলো দেখতে পেয়েছি, ইনক্লুডিং সাইবার ল। এগুলো সংস্কার হয়েছে, ইমপ্লিমেন্টেড হচ্ছে। আর যেগুলো একেবারে কনস্টিটিউশনাল ইস্যু, একেবারে আমাদের কনস্টিটিউশনালিজম বা আমাদের সাংবিধানিকতা বাদের সাথে যে সংশ্লিষ্ট প্রস্তাবনা থেকে শুরু করে একেবারে আপনার যে প্রাইম মিনিস্টার, আপনার টেনিওর এবং সামগ্রিক বিষয়, দ্বিকক্ষ হবে না ইউনিটারি হবে, এবং আমাদের এখানে পিআর সিস্টেম, বেলাত ভাই, আমরা এটাই বুঝতে চাচ্ছিলাম, এই যে সংবিধানের সাথে সম্পর্কিত যে ব্যাপারগুলো, ধরেন যে সামনের যে পার্লামেন্ট নির্বাচন, এটা কি দ্বিকক্ষে হবে কিনা, এখানে 2 কক্ষের পার্লামেন্ট সামনে রেখে নির্বাচনটা হবে কিনা, মানে এইটা কি এখন বাস্তবায়ন সম্ভব কিনা, নাকি পরবর্তী পার্লামেন্ট বা সংসদ এসে তারা এটাকে পাশ করলে তারপরে এটি বাস্তবায়ন? হ্যাঁ, এটা হলো একটা, আসলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন যে কখন এটা ইমপ্লিমেন্টেশন হবে। আমাদের এই যে ফোর্থকামিং ফেব্রুয়ারি ইলেকশন থেকেই হবে, নাকি একটা গভর্নমেন্ট ফর্ম করে তারপর তারা করবেন। তো এখানে একটা রাজনৈতিক কনসেনসাস দরকার। কনসেনসাস আমার মনে হয় না এই ক্ষেত্রে এখনো হয়েছে, যার কারণে আমাদের এই কমিশনের মেয়াদ আবার এক্সটেনশন করা হয়েছে। সেই ক্ষেত্রে এক্সপার্টরা কাজ করছেন। তো আমার যেটা মত, সেটা হলো রাজনৈতিক দলগুলোর ঐকমত্য যদি হয় যে আমরা আগামী ইলেকশন বা আগামী পার্লামেন্ট যেটা হবে সেখানেই আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব, মৌলিক যে সংস্কারগুলো, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে, তাহলে সেই ক্ষেত্রে এটা সম্ভব। মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো সেই ক্ষেত্রে এটা সম্ভব। কারণ আপনি জানেন যে অনেকগুলো সংশোধনী কিন্তু পার্লামেন্টও পারে না, যেগুলো বেসিক স্ট্রাকচারকে টাচ করে। সেই ক্ষেত্রে আপনি যদি প্রস্তাবনায় জুলাই অগাস্টের আপরাইজিং নিয়ে আসতে চান, প্রস্তাবনা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার, আরও অনেকগুলো বেসিক স্ট্রাকচার আছে। প্রস্তাবনা বা প্রিএম্বলে আপনি যদি অ্যামেন্ডমেন্ট করতে চান, সেটা কিন্তু সংবিধান সংশোধন করে আগামী পার্লামেন্ট পারবে না। সেটার জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগে, সেটা হলো জনগণের শক্তি, এটার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে।
তো আমাদের যে গণপরিষদ একটা হতে পারে, যে আমরা বিভিন্ন জায়গায় আমরা আলাপ করেছি, যদি আমরা আগামী পার্লামেন্টারি ইলেকশনের পরপরই এই মৌলিক সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আগামী পার্লামেন্ট ফর্ম হওয়ার আগেই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হতে পারে। সেজন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য লাগবে।